গাজীপুর সালনা একটি রিসোর্টে মন্ত্রীর সাথে একটি মিটিং ফিক্সিং করেছি। ভাবছি আয়ান ও রোদেলাকে নিয়ে যাব, ওদের একটু ঘোরাঘুরি হবে, আমাদেরও চুক্তিটা সম্পন্ন হবে, কি বলিস? আয়াজ আর কিছুই বলল না। না করার কোনো কারণ নেই। কোন যুক্তি দিয়ে বুঝাবে শিহাবকে যে সে রোদেলা থেকে দূরত্ব চাচ্ছে, কিন্তু তা হচ্ছে না। কিছু একটা ভেবে আয়াজ বলল, তাহলে শিপ্রার কেউ সাথে নেই? শিহাব ভাবলো ওর কথায় এ যুক্তি আছে। তাই বলল ওকে যাবে, যদি যেতে চাই ওর সাথে কথা বলো, আমি যাই। আর আমার অনেক কাজ আছে, রিসোর্ট বুকিং করতে হবে, থাক তাহলে। এদিকে কিছু গুছগাছ করতে হবে, আর তুই বাসায় জানিয়ে দে প্যাক করে রেডি হয়ে থাকতে, বের হব রাতে আমরা। বলে শিহাব রুম থেকে বের হয়ে গেল। আয়াজ হাতে মোবাইলটা নিয়ে শিহাবের মাকে কল দিয়ে জানালো ওদের ইনফর্ম করতে যেন সময় মতো রেডি থাকে, রাতেই বের হবে। ফোন কেটে আবার চোখ বন্ধ করে আয়াজ ভাবনায় ডুব দিল। রোদেলার ওকে জড়িয়ে ধরে ঘুমানোর দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না। অদ্ভুত এক প্রশান্তি ওর বক্ষস্থলে অনুভব হচ্ছিল। এই অভিজ্ঞতা তো আয়াজের নতুন নয়, কিন্তু এই অনুভূতি আলাদা লাগছে কেন? রোদেলার চুলে সুবাসে নাক ডুবিয়ে স্মেল নিতে ইচ্ছে হচ্ছিল কেন? মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো নিজের হাতে সরিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল আয়াজের। খুব কি খারাপ হতো যদি সময়টা থেমে যেত? কি হতো এলোমেলো চুলগুলো নিজের হাতে গুছিয়ে দিলে? রোদেলার উপর তোর অধিকার আছে, তবে কেন এই অধিকার ফলাতে পারছে না? হালালভাবে বিয়ে করা স্ত্রী, যদিও এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, সবার সামনে আনতে পারছে না, কিন্তু গোপনে নিভৃতেও জানে রোদেলার বিবাহিত স্ত্রী। এই পৃথিবীতে যদি রোদেলাকে ছোঁয়ার অধিকার কারো থাকে, সেটা শুধুমাত্র মুনতাসির চৌধুরী, আয়াজ, আর কেউ নয়। ভাবতে ভাবতেই টনক নড়ল আয়াজের। ছিছি, আবার এসব কি ভাবছে? কি করে রোদেলার স্ত্রী হয়? এসব কি ভাবছে? ও কি পাগল হয়ে যাচ্ছে? না, এই মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে ওকে ভেতর থেকে। কাছে টেনে নিতে পারছে না, সরিয়েও রাখতে পারছে না। নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে মুনতাসির চৌধুরী। আয়াজ সব জল্পনা কল্পনা শেষ করে অবশেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিল সবাই। সামনে ড্রাইভার ড্রাইভ করছে আর শিহাব ড্রাইভিং সিটের পাশে বসেছে। পেছনে বসেছে আয়াজ, আয়ান ও রোদেলা। আয়াজ সামনে বসতে চেয়েছিল, কিন্তু আয়ানের চালাকিতে আয়াজকে পেছনে বসতে হলো। শিপ্রা সরাসরি গাজীপুরে আসবে, অফিসে ওর একটা কাজ পড়ে গিয়েছিল, তাই একসাথে যেতে পারছে না। আয়াজ ও রোদেলার মাঝখানে আয়ান বসেছে। অনেকক্ষণ ধরে আয়ান মনে মনে বুদ্ধি পাকাচ্ছে কি করে বাবা ও রোদেলাকে একসাথে বসানো যায়। যেই বাবা সেই কাজ। হঠাৎ বলে বসলো, বাবা, গাড়ি একটু থামাও, আমার বমি বমি পাচ্ছে, জানালার সাথে সিটে বসবো। আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। আয়ান তো গাড়িতে কখনো বমি করে না, তবে এখন কি হলো? আবার ভাবলো বাংলাদেশের ওয়েদার, তাই হয়তো স্যুট করছে না। গাড়ি থামিয়ে সময় দিল আয়ানকে। এরপর উঠে আয়াজ মাঝখানে বসে আয়ানকে জানালার পাশে বসতে দিল। গাড়ি চলতে শুরু করলো। জানালার খোলা থাকার কারণে রোদেলার চুল বারবার ওর বুকে, চোখে, মুখে আসছে। চুলের সুবাস নাকে আসতে মোহাচ্ছন্ন হয়ে পড়ছে আয়াজ। শত হলেও সে একজন পুরুষ। রাস্তার হালকা নিয়ন আলো, মৃদুমন্দ বাতাসে কোনো পুরুষের পাশে যদি তার সদ্য বিবাহিতা হালাল স্ত্রী থাকে, তাহলে কে বা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে? যদিও সে রোদেলাকে স্ত্রী মানে না, কিন্তু সম্পর্কটা তো সত্যি, বিয়েটা তো সত্যি, মিথ্যা নয়। তার উপর সুন্দরী মায়াবতী একটা পরী তার স্ত্রী। বলা বাহুল্য রোদেলা অনেক সুন্দরী, চাঁদের মতো জলজল করে যার মুখশ্রী। রোদেলা ঘুমে বিভোর হয়ে মাথাটা আয়াজের কাঁধে এলিয়ে দিল। এদিকে আয়াজের মনের মধ্যে শুধু রোদেলার মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। আয়াজের বুকে যখন রোদেলা ঘুমিয়েছিল, খুব করে আয়াজের মন চাচ্ছিল রোদেলার চুলগুলো একটু ছুঁয়ে দিতে। চুলগুলো কোমর অবধি, রোদেলার মাথা ভরা ঘন কালো কেশরাশি, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চোখ যেন সমুদ্রের গভীরতা। একবার ডুব দিলে তীরে ওঠা দেয়। সেই চাঁদমুখ তার সদ্য কবুল করে বিয়ে করা স্ত্রী তার পাশে শরীর ঘেঁষে বসে আছে, তাকে ছোঁয়ার অধিকার পেয়ে গেছে, কিন্তু সামাজিক স্বীকৃতি এখনো পায়নি। হালকা হাতে চুলগুলো আলতো করে ধরলো আয়াজ সবার অগোচরে। গাড়ির ভিতর অন্ধকার থাকায় কেউ দেখলো বা বুঝলো না। রোদেলাও বুঝতে পারলো না। নাকের কাছে নিয়ে সুবাস নিল নাক টেনে। মনে মনে ভাবলো, কি ক্ষতি হতো যদি কেশবতীর কেশগুলো ধরে সুবাস নিতে পারতাম? ভাবনার মাঝে গাড়ি ব্রেক কষলো ড্রাইভার। আয়াত চুলগুলো আস্তে করে ছেড়ে দিল, যেন কেউই ট্রেন না পায়। আর মনে মনে নিজের পুরুষত্বকে ধিক্কার জানালো। বারবার এই মেয়ের সামনে আসলে নিজের কন্ট্রোল হারায়। কই, এই 12 বছরে তো এমন হয়নি। গাজীপুর এসে পৌঁছালো রাত 12টায়। রিসোর্টে পৌঁছানোর পরে যার যার রুমের চাবি বুঝিয়ে দিচ্ছে রিসোর্টের ম্যানেজার নিজে। আয়াত চালাকি করে শিহাবের পাশের রুমের চাবি শিপ্রার হাতে দিয়ে দিল, যাতে দুজন একটু সময় কাটাতে পারে, দুজনের মধ্যে বন্ডিংটা একটু ভালো হয়।
304 ও 305 নং রুম শিহাব ও শিপ্রার, 309 ও 310 নম্বর রুম আয়াজ, আয়ান ও রোদেলা। সবাই লাগেজ নিয়ে যার যার রুমের দিকে পা বাড়ালে আয়াজ রোদেলার ব্যাগ নিজে টেনে নিতে শুরু করলো। রোদেলা ও আয়ান মুচকি মুচকি হাসলো। কথা ছিল ও 15 মিনিটে সবাই ফ্রেশ হয়ে নিচে লবিতে যাবে ডিনার করতে। সবাই চলে আসলো, রোদেলা এখনো আসলো না। শিহাব খাবার অর্ডার দিচ্ছে। আয়ান রোদেলাকে ডাকতে যেতে চাইলে আয়াজ এত রাতে উপরে ছেলেকে একা পাঠাবে না, তাই আয়ানকে থামিয়ে নিজে উপরে গেল রোদেলাকে ডাকতে। 310 নম্বর রুমের বাইরে দাঁড়িয়ে বারবার রুম নক করার পরও দরজা খুলছে না, তাই নিচে থেকে বুদ্ধি করে চাবি এনেছিল আয়াজ। সে চাবি দিয়ে দরজা খুলে ফেললো। দরজা খুলে দেখে রুমে কেউ নেই, বাথরুমে দরজা লাগানো। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ হচ্ছে বুঝলো রোদেলা বাথরুমে, তাই শব্দ শুনতে পায়নি। আয়াজ রোদেলাকে ডাকলো। আয়াজের শব্দ শুনে শাওয়ার অফ করে রোদেলা জবাব দিল, কে? আমি। দরজা খোলো। শাওয়ার নিচ্ছি, 5 মিনিট আর। ওকে, জলদি রেডি হও, খাবার অর্ডার করে দেওয়া হয়েছে। হারি আপ। ওকে। বলে গুনগুন করে গান গাইতে শুরু করলো। গুনগুন শব্দ পেতে আয়াজের দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো কি করছে মেয়েটা। এর মধ্যে রোদেলা দরজা খুলে বের হলো। বের হতেই দেখলো দরজার সাথে দেয়ালে পিঠ ঠেকিয়ে মোবাইলে কি যেন করছে আয়াজ। এ কি মুদ্দাসির সাহেব, আপনি এখনো যাননি? তোমাকে একা রেখে কিভাবে যাব? একা নামতে ভয় পাবে না? আয়াজের দিকে তাকিয়ে হঠাৎ রোদেলা স্বপ্নের কথা মনে পড়ে গেল। ছি, কি নির্লজ্জ স্বপ্নটাই না দেখেছে আয়াজকে নিয়ে। এখন ওনার দিকে তাকাতেই রোদেলার হঠাৎ কেন যেন লজ্জা করছে ভীষণ। এদিকে আয়াজ রোদেলার দিকে চোখ তুলে তাকালো। হার্টবিট একটা মিস হয়ে গেল কি? মেয়েটা ধীরে ধীরে সমস্ত চিন্তা শক্তি গ্রাস করে ফেলছে যেন। আয়াজের যে চোখে ঘোর লেগে যাচ্ছে, ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, কপালে বিন্দু বিন্দু পানির ফোঁটা। রোদেলার সদ্য পরিস্ফুটিত গোলাপের ন্যায় ঠোঁটজোড়া কালো, গভীর দুটি চোখ, ঢেউ খেলানো চোখের পাপড়ি, সদ্য কৈশোরে পা রাখা লতানো নারী অবয়ব। আয়াজের বুকের ভিতর টিপটিপ করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে ক্রমশ। এ কেমন নিষিদ্ধ অনুভূতি জাগ্রত হচ্ছে। নিষিদ্ধ না, আর কেউ না জানুক, আয়াজ তো জানে এই অনুভূতি নিষিদ্ধ নয়। দুনিয়ার বুকে রোদেলার সৌন্দর্য যেমন মুগ্ধ হয়ে দেখার অধিকার যে একমাত্র আয়াজের আছে, এই ভেজা চুলে নাক ডুবিয়ে সুবাস নেওয়ার অধিকারও একমাত্র আয়াজের। মুদ্দাসির সাহেব, কি হলো, কি দেখছেন? বলল রোদেলা। তোমাকে। রোদেলার ডাকে সম্বিত ফিরে পেল আয়াজ। না, এমনি কিছু একটা ভাবছিলাম। আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে দেখবেন? আমার বুঝি লজ্জা করে না? বেয়াদব মেয়ে। এই সমস্যা কি তোমার? আর কে বলতে বলছে তুমি সুন্দর? আপনার দৃষ্টি। বেতনির মতো লাগছিল, তাই দেখেই অবাক হয়েছিলাম। মানুষ যে এত বেতনি হয় কিভাবে? আর আপনি তো কালা। কি কি বললা? কালা? তুমি জানো এই স্কিনের জন্য, আমার জন্য কত মেয়ে পাগল? এক নজর দেখার জন্য কত মেয়ে ঘুরঘুর করে আমার পিছনে। কত মেয়ে মানে? এত মেয়ের সাথে মিশেন আপনি? ছি, চরিত্রহীন লোক একটা। চরিত্রহীন মানে? আর মেয়েদের সাথে মিশি মানে? কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না আমি, ওকে? আমার দিকে তো চরিত্রহীনের মতোই ড্যাব ড্যাব করে চেয়েছিলেন। তুমি আর অন্য সব মেয়ে কি এক? তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে, আমার। ইনফ্যাক্ট দুনিয়ার একমাত্র আমারই অধিকার আছে তোমাকে দেখার, চাইলে আরো অনেক। কথাটা শেষ করতে পারলো না আয়াজ, তার আগে রোদেলা বলে উঠল, তাই ঠিক তো? আয়াজ বোকা বনে গেল। শিট, কি বলে ফেললাম। এই মেয়ে, আমার মস্তিষ্ক নিয়ে খেলছো কেন? মুমতাজি চৌধুরী আয়াজ এই পুসকে মেয়েটার কন্ট্রোল করতে পারছে না, না পারছে নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে, না পারছে এই মেয়েকে কন্ট্রোল করতে। এই মেয়ে ইচ্ছা করে প্রভোগ করে না, এই মেয়ের সামনে থাকা যাবে না। নিজের মন মস্তিষ্কের লড়াই ব্যর্থ হয়ে আর কথা না বাড়িয়ে বলল, চলো নিচে, সবাই ওয়েট করছে। আরে হ্যাঁ, চুল বাঁধো, খবরদার যেন চুল খোলা না দেখি। বলেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আয়াজ। পেছনে ফিরে আর চাইলো না আয়াজ। রোদেলা মুচকি মুচকি হাসলো। আয়ান ইচ্ছে করে প্ল্যান করে আয়াজকে উপরে পাঠিয়েছে, বলেছিল রুমে ওয়েট করতে। রোদেলা ভাবলো অপেক্ষা যখন করতেই হবে, এই ফাঁকে গোসলটা করে ফেলুক। মুনতাসির সাহেবের যে এক্সট্রা কি নিয়ে রুমে চলে আসবে সেটা রোদেলাও জানতো না। তবে যাই হোক, প্ল্যান কাজ করছে। সামনে আরো অনেক প্ল্যান আছে যা রোদেলার আয়ান করে রেখেছে। ডিনার করতে বসে সবাই চুপচাপ খাচ্ছিল। এর মধ্যে শিপ্রা বলল, রোদেলা, তোমার ফাইনাল এক্সাম কবে? 15 দিন পর, তারপর ক্লাস 10-এ উঠবো। তোমার নাকি ফিজিক্স একটু সমস্যা, শুনলাম আয়াজ দায়িত্ব নিয়েছে। ও কিন্তু অনেক ভালো ফিজিক্সে, ঠিক করে বুঝে নিও। আয়াজের মতো ভালো করে তোমাকে কেউ বোঝাতে পারবে না। আয়াজ তোমার আঙ্কেলের মতো, তাই ঠিক করে বোঝাবে। আর তুমিও ঠিক করে পড়বে, কেমন? আয়াজ বেশি সময় নিয়ে একদম নিজের মনে করে পড়াবে, ঠিক আছে? কথাগুলো শুনে আয়াজ এবং রোদেলার একসাথে কাশি উঠে গেল। শিপ্রা এবং শিহাব দুজনে দুজনকে পানি এগিয়ে দিল। মাঝখান থেকে আয়ান এক এক করে
দুজনের দিকে একবার আয়াজের দিকে তাকাচ্ছে, একবার রোদেলার দিকে তাকাচ্ছে। আঙ্কেল, ছি, কি অদ্ভুত সম্পর্ক, নিজের বিয়ে করা স্ত্রী চাচ্চু। বিরস মুখে একবার চাইলো রোদেলার পানে, কি জানি কি হবে এই নামহীন নিষিদ্ধ সম্পর্কের। সকালে ব্রেকফাস্টের পর মন্ত্রী সাহেবের সাথে মিটিং, তৈরি হয়ে থাকিস। আর শিপ্রা, সকাল থেকে বাচ্চা দুটোর দায়িত্ব তোর। আমরা বিকেলে জয়েন করব তোদের সাথে, কেমন? ওকে, দোয়া করি মিটিং যেন সাকসেসফুল হয়। আন্টি সব কথা শুনবে, একা কোথাও যাবে না, অপরিচিত কারোর সাথে কথা বলবে না। বলল আয়াজ। আয়ান ও রোদেলা একে অপরের দিকে চাওয়াচাই করলো। ভাবখানা এমন যেন আমরা শিশু, ভাবলো রোদেলা ও আয়ান। আর একটা কথা, কেউ কিছু দিলে খাবে না। জো হুকুম মেরে আকা। আয়াজ হা করে চোখ তুলে চাইলো রোদেলার দিকে, গোপনে দীর্ঘশ্বাস ফেললো। না, এই মেয়ে তাকে পাগল করে ছাড়বে, মনে মনে ভাবলো আয়াজ। হেসে উঠল সবাই, সাথে রোদেলা, আয়ানও জোরে জোরে হেসে উঠল। নাস্তা শেষে আয়াজ ও শিহাব মন্ত্রীর সাথে মিটিংয়ে চলে গেল। শিপ্রা, রোদেলা ও আয়ানকে নিয়ে রেস্টুরেন্টের পুল সাইডে ঘুরতে গেল। শিপ্রা বাচ্চাদের সাথে সহজ হওয়ার চেষ্টা করছে, বিশেষ করে রোদেলা, যেহেতু বয়ঃসন্ধিকাল চলছে তার, ওর মনের অবস্থা বুঝে উঠতে চাইছে। এই সময় মায়ের যে খুব বেশি প্রয়োজন শিপ্রা তা জানে, তাই রোদেলার সাথে সহজ হওয়ার চেষ্টা করছে শিপ্রা। রোদেলা, তোমার স্কুলে তোমার বেস্ট ফ্রেন্ড কে? বলল শিপ্রা। মায়ের আমার বেস্ট ফ্রেন্ড, ও অনেক ভালো। কোনো ছেলে ফ্রেন্ড নাই? আছে তো, ফাহিম আর তন্ময়, ওরাও ভালো ফ্রেন্ড। তোমার কোন হিরো পছন্দ? রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, আরো অনেক আছে। তোমার ক্রাশ কে? মুদাসির সাহেব। বলেই ঠোঁট কামড়ে নিচের দিকে চেয়ে ভাবলো, ইস কি বলে ফেললো। শিপ্রা অবাক হয়ে গেল মেয়েটার কথা শুনে, মনে মনে ভাবলো আয়াজ, আয়াজ ওর এ কি করে সম্ভব? শিপ্রা শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞাসা করলো। আয়াজ, আমাদের আয়াজ, ও তো তোমার চাচুর মতো, ওর উপর আবার কেউ ক্রাশ খায়? উনি আমার আপন চাচু নয়, তাই ক্রাশ খেতে সমস্যা নেই। শিপ্রা অবাক হলো, কিছু একটা ভেবে প্রশ্ন করে বসলো। তোমার বাবার বন্ধু কি যেন একটা, ওই যে নিয়াজ, ও আসে তোমাদের বাসায়? ও নিয়াজ আঙ্কেল? হ্যাঁ আসে তো। কেন আন্টি? ওমা, নিয়াজ কি তোমার আপন চাচু যে চাচু বললে? রোদেলা বুঝলো ফেসে গেছে, কি উত্তর দিবে এখন। চুপ করে পা দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে লাগলো। শিপ্রা আন্দাজে ঢিল ছুড়লো, সাহস নিয়ে আস্তে আস্তে রোদেলাকে জিজ্ঞাসা করলো। আয়াজকে ভালো লাগে তোমার রোদেলা? রোদেলা নিশ্চুপ রইল, কোনো উত্তর নেই। আমি তোমার মায়ের মতো হই রোদেলা, আমাকে বলো আয়াজকে তুমি পছন্দ করো? লজ্জার নত মুখে স্বীকার করে ফেললো রোদেলা। এমনি কথাগুলো কারোর সাথে শেয়ার করতে চাইছিল, বাবার সাথে তো শেয়ার করা সম্ভব নয়। দম বন্ধ লাগছিল মাঝে মাঝে, কেন জানি শিপ্রা আন্টির সাথে শেয়ার করে ফেললো। এখন ভয় হচ্ছে বাবাকে যদি আন্টি বলে দেয় তখন কি হবে। শিপ্রা চুপ করে রইল, কোনো উত্তর বা নেগেটিভ কিছুই বলল না। এটা ওর লাভ নাকি জাস্ট টিনেজের ইনফ্যাচুলেশন, আগে জানতে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। তাই এখন কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না। ভাবলো আগে আয়াজের সাথে কথা বলবে, তবে আয়াজের মতো বুদ্ধিমান একটা ছেলে এটা কখনো বোঝেনি বা জানে না, এটা বিশ্বাস করতে চাইলো না শিপ্রা। তাই আয়াজের সাথে কথা বলার আগ পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিল শিপ্রা। দুপুরে লাঞ্চ শেষে রুমে একটু শুয়ে রেস্ট নেওয়ার জন্য গেল সবাই। হঠাৎ রোদেলার রুমে নক করার শব্দে রোদেলার রুমের দরজা খুলে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানকে রুমের ভিতর আসতে বলে রুমের দরজা লাগিয়ে দিল রোদেলা। তো নেক্সট প্ল্যান কি? আগে জানতে হবে তোমার পাপা আমায় পছন্দ করে কিনা। আলবাত, আমি দেখছি পাপার চোখে। ঘোড়ার ডিম করে, রাতে আমাকে পেতনি বলেছিল। এই পাপা? এই পাপাটাও না। আমি এত পরিশ্রম করছি দিন রাত, আর পাপা সব পরিশ্রমে পানি ফেলে দিচ্ছে। মনে মনে ভাবলো আয়ান। কি আর করবে, পাপা বলে কথা। যাই হোক, তা কিভাবে জানবো পাপা তোমাকে পছন্দ করে কিনা? কোনো প্ল্যান আছে? বিকেলে আমরা সবাই একটু বেরোবো, তোমার পাপা মিটিং শেষ করে আসবে, তুমি আমি তাদের সামনে ছবি তোলার কথা বলে একটু দূরে যাব, বেশি দূরে নয়। ফুল সাইডে অনেক মানুষ থাকবে, তাদের মধ্যে থেকে সবচাইতে হ্যান্ডসাম ছেলেটাকে আমাদের পিক তুলে দিতে বলবো। তোমার পাপাকে জেলাস করতে হেসে হেসে কথা বলবো, তারপর হাত মিলিয়ে থ্যাঙ্কস দিব। ছেলেটার নাম্বার নেওয়ার নাটক করব, তারপর তোমার পাপার রিয়াকশন দেখবো। কেমন বুদ্ধিটা? হ্যাঁ, জোস হবে। জেলাসি ভালোবাসার প্রথম স্টেপ, একটা মুভিতে শুনেছিলাম। আমার বাবা এসব কিভাবে জানলো? কারণ পাপা আর মায়ের মধ্যে ইটুস ফিটুস বাড়াতে হবে, তাই রিসার্চ করছি। তো রেডি তো নেক্সট প্ল্যানের জন্য? ইয়েস, রেডি। এদিকে মিটিং রুমে বসে আয়াজের মন বসাতে পারছে না কারো কথায়, বারবার চোখের সামনে ভেসে উঠছে রোদেলার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ার দৃশ্যটি। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই চোখ বন্ধ করে ফেলছে আয়াজ। দৃশ্যটি চোখে পড়লো শিহাবে। শিহাব আস্তে আস্তে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করছিস কেন?
আয়াজ প্রশ্নটা শুনে বোকার মতো চেয়ে রইল শিহাবের দিকে। কিভাবে বলবে তার মেয়ের চেহারায় বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে। মেয়ের বাবাকে বলবে মেয়েকে নিয়ে তার কি ফিল হচ্ছে, এইসব বলা যায়? নিজের চিন্তা ভাবনার উপর কত শতবার যে ছিছি বলল আয়াজ, তার কোনো ইয়াত্তা নেই। ক্লান্ত হয়ে মিটিংয়ে যেন মন বসানোর চেষ্টা করলো আয়াজ। ওকে তাহলে। আমি এখানে ঘুমাই, একা একা ভালো লাগছে না। ওকে সোনা বাবা, ঘুমাও। দুজন মুচকি হেসে ঘুমাতে গেল। বিকালে শিপ্রান্তিকে নিয়ে রিসোর্টের গার্ডেনে গেল আয়ান ও রোদেলা। রোদেলা খুব সুন্দর করে সেজেছে আজ, হালকা কাজল ও রেড লিপস্টিক, জাস্ট তাতে মোহনীয় লাগছে। যে কোনো পুরুষের মনে ঝড় তুলে দেওয়ার মতো নজর কাড়া সুন্দর রোদেলা। চুলগুলো ছেড়ে রেখেছে, হালকা পার্পল রঙের গোল ফ্রক ওড়না সাইড করে রেখেছে। অসম্ভব সুন্দরী যাকে বলে। দুধে আলতা গায়ের রং, কাজল কালো চোখ, চুল যেন ঘন কালো মেঘরাশির মতো। রোদেলা যেন কোনো রূপকথার রাজকন্যা। দূর থেকে আয়ান দেখতে পেল শিহাব আঙ্কেল ও আয়াজ আসছে। রোদেলাকে ইশারা করলো। রোদেলা ইশারা বুঝতে পেরে আয়ানকে নিয়ে ছবি তোলার বাহানায় একটু সামনে গেল। পুল সাইডের কাছে এসে ছাতার নিচে বসে পড়ল দুই বন্ধু। একটিতে শিপ্রা এবং অন্যটিতে দুই বন্ধু বসেছে। শিপ্রা আজকে আয়াজকে লক্ষ্য করছে কিছু একটা বোঝার জন্যে। ওরা তোমাকে বিরক্ত করেনি তো? ওরা তো কত কিউট দুটো বাচ্চা। তোমরা দুজন আসলে অনেক ভাগ্যবান, দুটি ফুলের মতো নিষ্পাপ কিউট বেবি আছে তোমাদের। আমার তো তোমাদের দিকে হিংসে হয়। নিষ্পাপ? তাও রোদেলা, আয়ান হলেও একটা কথা ছিল। হুম, আর অনেক শান্ত ও ম্যাচিওর। বলেই আয়াজের দিকে তাকালো শিপ্রা। আয়াজের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছে না। ওসব ওর নাটক, ও যে ফিল্মি তুমি জানো না, তাই না বলো আয়াস? তোর সাথে প্রথম দেখার দিন কি ঘটনা ঘটেছিল মনে আছে? থাক না ওসব কথা, কি শুরু করলি? রোদেলার নিষ্পাপ, ডাইরেক্ট ডাইনি আর পেতনি একটা। আমার ঘাটটা মটকে খেলো। না না, শিহাব বলো, আমি শুনবো প্লিজ। কি করেছিল প্রথম দিন? বলেই আবার আয়াজের দিকে দৃষ্টিপাত করলো। প্রথম দিন যেদিন দেখা হয়েছে, পিছন থেকে মনে করছিল আমি বসে আছি, এসে আয়াসকে জড়িয়ে ধরে কিস করছিল, বলছিল আই লাভ ইউ আমার হিরো। তারপর 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 কি বলে জানিস আমার ফিল্মি মেয়েটা? আমি যে আপনাকে কিস করেছি এটা যেন কেউ না জানে, আমার মান সম্মান আছে। বলেই হা হা করে হেসে দিল শিহাব। শিহাবের হাসি দেখে মুচকি হেসে শিপ্রা আয়াজের দিকে তাকিয়ে রইল। আয়াজের ঠোঁটের কোণে লাজুক ও দুষ্টু হাসি ফুটে উঠল। শিপ্রা মুগ্ধ হয়ে দেখলো আয়াজের দুষ্টু মিষ্টি হাসি। কি বলো? আমি তো সারাদিন দেখলাম, অবজার্ভ করলাম, আমার তো তাই মনে হলো মেয়েটা খুবই শান্ত এবং ম্যাচিওর। আয়াজ, তুই কি বলিস? জানতে চাইলো শিপ্রা। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, আল্লাহ জানে দুইটা কখন কি করে। ভেবেই ঠোঁটের এক কোণে হাসির রেখা ফুটে উঠল। শিপ্রা গভীরভাবে মনোযোগ দিয়ে দেখছে আয়াজকে। আয়াজের দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনে দাঁড়ানো আয়ান ও রোদেলার পানে। রোদেলা খুব হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। ক্যামেরাটা ওই লোকের হাতে দিয়ে পোজ দিচ্ছে বিভিন্নভাবে হেসে, কখনো ড্রেস ধরে, কখনো চুল এলোমেলো ঠিক করে। শিপ্রা কোনো কথা না বলে আয়াজের দিকে তাকালো। তাকাতেই বুকটা ধক করে কেঁপে উঠল শিপ্রার। আয়াজের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এই রাগ, এই লুক সম্পর্কে শিপ্রা অবগত। কোনো বিষয়ে ভীষণ অপছন্দ বা কোনো কিছু নিয়ে ভীষণ রাগ হলে এমন আয়াজের হয়। আয়াজও কি তাহলে? না না, আর ভাবতে পারল না শিপ্রা। কিন্তু যদি হয় তখন শিপ্রা কি করবে বা কি বলবে? গভীর ভাবনায় ডুব দিল শিপ্রা। মনে মনে ভাবলো আর দেরি করা ঠিক হবে না, সত্যিটা কি আমাকে জানতেই হবে। কিন্তু যদি সত্যি হয় তখন আমার কি করা উচিত? আয়াজকে তো শিপ্রা চিনে, কিন্তু রোদেলাও তো ছোট্ট একটা মেয়ে। যদিও ভালোবাসা বা বেশি বয়সে পুরুষকে ভালোবাসা গুণাতো নয়। সমস্যা হচ্ছে আয়াজ শিহাবের বন্ধু। সমাজ কি চোখে দেখবে? শিহাবই বা কি রিয়াকশন দিবে? দুটোই যে শিহাবের খুব আপন ভাবতে লাগলো শিপ্রা। শিপ্রা একটু আয়াজকে বাজিয়ে দেখার জন্য শিহাবকে বলল, রোদেলা আর আয়ান কার সাথে কথা বলছে? হয়তো ছবি তোলার জন্য পরিচয় হয়েছে। মেয়েটা আমার ছবি তোলা, ডান্স, গান এসব খুব পছন্দ করে বুঝলি। 16 বছর বয়সেই এত ট্যালেন্ট, বড় হলে তো ক্যারিয়ার উজ্জ্বল। তার রোদেলার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? কি করতে চায় বড় হয়ে? অভিনয় করতে চাই। কি? চমকে উঠে প্রশ্ন করলো। একদিকে রোদেলাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখে বিরক্ত, তার উপর নাকি এই মেয়ে অভিনেত্রী হবে। ভাবা যায় এগুলো? মনে মনে ভাবলো আয়াজ। ওর অভিনয়, নাচ, গান খুবই পছন্দ। তা অবশ্য খারাপ না, আর গাইড করার জন্য তো তোরা আছিস। কত ডিরেক্টর, প্রডিউসার, তোদের ক্লায়েন্ট, ওরাই ওকে গাইড করতে পারবে। না, রোদেলা অভিনয় করবে না। আর তুই রাজি হয়ে গেছিস শিয়াব? তোর বুদ্ধি কবে হবে? এত কিছু থাকলে অভিনয় কেন? কেন? অভিনয় খারাপ কি?
তোমরা আছো, তোমরাও কি দেখে গাইড করে রাখবে? আমার তরফ থেকে অভিনয়ের ক্ষেত্রে কোনো সাপোর্ট পাবে না। অন্য কেউ করুক অভিনয়, কিন্তু রোদেলা করবে না। বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো আয়াজ। ওর আবার কি হলো? যে ভয় পাচ্ছিল তাই যেন সত্যি হচ্ছে শিপ্রার। মনের অজান্তেই ঠোঁটের এক কোণে হাসি ফুটে উঠল শিপ্রার। কিছু একটা ভেবে শিহাবের দিকে তাকিয়ে বলল, তোমার পর যদি রোদেলার ভালো কেউ চায়, সে নিশ্চয়ই আয়াজ হবে। তুমি মানো তা? শিহাব মুচকি হেসে শিপ্রার দিকে তাকিয়ে বলল, আলবাত, কোনো সন্দেহ নেই। এমনকি আমার যদি কিছু হয়েও যায়, আজ হবে রোদেলার লিগ্যাল গার্ডিয়ান। বুঝলে এবার? এতটাই ভরসা করি আমি আয়াজকে। কথাটা শুনে খুশি হলো, আবার হালকা ভয় অনুভব হলো শিপ্রার। ভবিষ্যৎ ভেবে দীর্ঘশ্বাস ফেলে দূরে সামনে তাকালো রোদেলার পানে। এদিকে রোদেলা সেই অপরিচিত মানুষটি থেকে নাম্বার আদান প্রদান করবে এমন সময় হাজির হলো আয়াজ। এসেই আয়ানকে ধমকে উঠল, বলেছিলাম না একা দূরে কোথাও যাবে না, অপরিচিত কারোর সাথে কথা বলবে না। তাহলে আসছো কেন? আবার নাম্বার আদান প্রদান কিসের? আমার তো মোবাইল নেই পাপা, নাম্বার কিভাবে নিব? আবার মুখে মুখে তর্ক। যাও ওখান থেকে। এমন সময় লোকটি রোদেলার দিকে হাত বাড়িয়ে বিদায় দিতে চাইলেও রোদেলা ভদ্রতা বশত হাত বাড়াতে গেলে আয়াজ এগিয়ে এসে লোকটির হাত ধরে বলল, থ্যাঙ্কস, ভালো থাকবেন। বলেই রোদেলার হাত ধরে টেনে সামনে নিয়ে যেতে শুরু করলো। একটু সামনে গিয়ে দাঁড় করিয়ে বলল, সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমরা সবাই ওইখানে, আর তুমি এখানে একা আসছো কেন? ছবি তুলতে। আর একা কই আয়ান? বলে শেষ করতে পারল না রোদেলা। চুপ। বলেই ধমকে উঠল আয়াজ। ওই লোককে নাম্বার দিয়েছিলে কেন? মোবাইল কই দেখি। মোবাইল মানুষের পার্সোনাল। চুপ পুচকে মেয়ে, কিসের বার পার্সোনাল তোমার? দেখাও আমাকে। রোদেলা কিছু না বলে হেঁটে চলে আসতে নিলে আয়াজ থামিয়ে দিল রোদেলাকে। কি সমস্যা আপনার? আপনাকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করলে আপনি আমার অধিকার নেই বলেন, আর এখন আপনি আমার মোবাইল চাচ্ছেন? কোনো সমস্যা থাকলে বাবাই এসেই তো আমাকে থামাতো। আপনি কেন রাগ করছেন? বিকজ আই এম এর লিগাল গার্ডিয়ান। ইউ আর মাই রেসপন্সিবিলিটি নাও, দ্যাটস ওয়াই। কিসের অধিকার, কিসের গার্ডিয়ান? শিবপ্রান্তিও তো বাবার বন্ধুই, কই সে তো রাগ করছে না। আয়াজ রাগে গজগজ করতে করতে রোদেলার দিকে তাকিয়ে, বিকজ হি ইজ আ ফ্রেন্ড অ্যান্ড আই এম ইউর হাজব্যান্ড, আই হ্যাভ ফুল রাইট টু নো হোয়াট এভার ইউ আর ডুইং। কি বলেন? শিট, আবার এই মেয়ে সামনে এসে আমাকে প্রভোগ করে জ্বালিয়ে পুড়ে মারলো। মেয়েটা সারকার করে ফেললো আমাকে, আমার বুকের ভেতরটা। মনে মনে কত শত গালি যে নিজেকে দিল আয়াজ, তার ইয়াত্তানি রাগে গড়গড় করে হাঁটা শুরু করলো আয়াজ। যেতে যেতে একটু থেমে গম্ভীর আওয়াজে শুধু একবার বলল, দ্বিতীয়বার যেন এমন না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর চুল খোলো কেন আবার? চুল বেঁধে রাখতে বলছি না? কথা বললে শোনো না কেন তুমি? বলেই চলে যেতে উদ্যত হলো আয়াজ। রোদেলার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো, আপনার চেয়ে এমনিও বেশি খারাপ কেউ নেই। এদিকে আয়ান ও শিপ্রা দুজন দূর থেকে দেখে মুচকি মুচকি হাসলো। কে অবশ্য কারো হাসির কারণ জানলো না। আয়াজের আবার কি হলো? আয়ান ও শিপ্রা একসাথে বলে উঠল, কিছু না। এদিকে শিহাব চমকে দুজনের দিকে তাকালো, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে বাদাম বের করে খেতে শুরু করলো। আয়াজ এসে বসলো ছাতার নিচে। আয়ান ফিস ফিস করে বলল, পাপা, আর ইউ জেলাস? আয়াজ রাগী দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বেশি পেকে গেছো তোমরা না? হাসলো। কিছুক্ষণ পর বলল, পাপা, কাঁকড়া ফ্রাই খাবো, চলো সবাই ওই দিকে যাই, রিসোর্টের রেস্টুরেন্টে। রোদেলা মামনি, তাড়াতাড়ি চলে এসো, সি ফুড খাবে। রেস্টুরেন্টে অর্ডার করে বাইরে একটা টেবিল অ্যারেঞ্জ করে বসলো সবাই। আয়াত চেয়েছিল ভিতরে বসতে, কিন্তু রোদেলা খোলা আকাশের নিচে বসবে, ভেতরে ওর সাফোকেশন হয়। অগত্যা বাইরে বসতে হলো। অর্ডারকৃত খাবার চলে আসলো। কাঁকড়া ফ্রাই 5 প্লেট, লইট্টা ফ্রাই 3টা, সোলেমন ফিশ বারবিকিউ বড় বড় 2টা এবং একটি অক্টোপাস আয়াজের জন্য। সবাই খাওয়া শুরু করলো। আয়ান ও রোদেলা কাঁকড়া খোলস ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। আয়াজ আর চোখে দেখলো সব। রীতিমতো যুদ্ধ শুরু করেছে দুজন কাঁকড়ার সাথে। শিহাব ও শিপ্রা এক পাশে, মাঝখানে আয়ান, দুই পাশে আয়াজ ও রোদেলা বসেছে। আয়াজ আয়ানের প্লেট থেকে কাঁকড়া নিয়ে খোলস ছাড়িয়ে দিয়ে রোদেলার প্লেটে নীরবে হাত দিয়ে কাঁকড়ার খোলস ছাড়িয়ে দিচ্ছে। আর চোখে একবার রোদেলার দিকে তাকালো আয়াজ। রাগে গাল দুটো ফুলিয়ে রেখেছে পাকনা মেয়েটা। আয়াজের আরো রাগ হলো। একে তো ভুল করবে, তার উপর আবার গাল ফুলিয়ে থাকবে যত সব। নিজের উপরেও রাগ হচ্ছে আয়াজের। এত রিয়াক্ট করার কি আছে? একবার আয়ানের, একবার রোদেলার কাঁকড়ার খোলস ছাড়িয়ে দিচ্ছে আয়াজ। মাঝে মধ্যে নিজেও খাচ্ছে। শিপ্রা খাচ্ছে আর ভাবছে, আয়াজ আজকে কি সুন্দর রোদেলার আয়ানের মধ্যে বসে দুজনকে সমান প্রায়োরিটি দিচ্ছে, কাউকে কম বা কাউকে বেশি নয়। এত সুন্দর হ্যান্ডসাম বুদ্ধিমান ও দায়িত্বশীল স্বামীও আয়ানের মতো সন্তানকে রেখে কি করে তমা চলে যেতে পারলো? ভাবনা থেকে বের হয়ে শিহাবকে বলল,
রোদেলাকে লবস্টারের খোসা ছাড়িয়ে দাও। শিহাব চোখ তুলে তাকালো, বলল, আজ তো দিচ্ছে, আমার আবার কি দরকার? শিপ্রা দেখলো আয়াজকে রোদেলার ব্যাপারে যেন অলিখিতভাবে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে শিহাব। মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল শিপ্রা, আর মনে মনে ভাবলো কি হবে যখন ও সব কিছু জানতে পারবে। মনে একটু ভয় হলো শিপ্রার। এদিকে আয়াজ রোদেলা ও রায়ানকে বেছে বেছে সব খাওয়ানো শেষে বাকিগুলো সামনে এগিয়ে দিল। এখন নিজেও খাচ্ছে। খাওয়া শেষ হলে সবাই রাতে আর ডিনার করলো না, একটু এদিক ওদিক হাঁটছে। পুল সাইডে আয়ান ও রোদেলা খালি পায়ে একটা ফুটবল নিয়ে খেলছে। আয়াজ মুগ্ধ চোখে দৃশ্যটি দেখছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। শিপ্রা আজকে কিছু বলার জন্য সুযোগ খুঁজছিল, পেয়েও গেল। শিহাবের একটা কল এসেছে, জরুরি। 10 মিনিটে বলে কল ধরে চলে গেল কথা বলতে। আয়াস, আয়াজ ওদের দিকে তাকিয়ে থেকে বলল, হুম। রোদেলা আর আয়ানের বন্ডিংটা কিন্তু সেই। ভাবিনি ওদের এত তাড়াতাড়ি বন্ডিং ভালো হয়ে যাবে। মেয়েটিকে ফিল্মই ভাবছিলাম চাইল্ড বিহেভিয়ার করবে, এখন দেখি আয়নের সাথে যথেষ্ট মেচিউর। খেয়াল রাখে আয়ানের। আয়াজ সজাগ হলো, চোখ ঘুরিয়ে তাকিয়ে রইল। দৃষ্টির গভীরতা বুঝতে পেরে শিপ্রা থতমত খেলো, কিন্তু বুঝতে দিল না। কি বলতে চাস ডিরেক্ট বল। রোদেলা তাকে পছন্দ করে। আগের মতোই চুপ, চালাগো না। তুই বুঝবি না, এত বোকা তো তুই নোস, তা আমি জানি। আমি জানতে চাই তুই কি ভাবিস। এবার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আয়াজ চোখ বন্ধ রেখে বলল, তুই কি আমাকে খারাপ ভাবছিস শিপ্রা? আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। এটা বললেও আমার মস্তিষ্কেও নিয়ে খেলছে, আমাকে আমার অগোচরে নিয়ন্ত্রণহীন করে দিচ্ছে। 36 বছর বয়সী সংযমী পুরুষটাকে নিজের অজান্তেই অসংযমী পুরুষে পরিণত করে দিচ্ছে, চিন্তার সাগরে ফেলে দিচ্ছে আমাকে। আমি ওর সামনে কঠোর হতে পারছি না শিপ্রা। ওর সামনে গেলে বুকের ভেতরে কোথাও ধকধক করে ওঠে আমার এখানটায়। ও আমার কাছে থাকলে মনে হয় হৃদয়ের কয়েকটি স্পন্দন যেন থেমে যায়। আমার এই অনুভূতি তুই বুঝতে পারছিস? কিভাবে ব্যাখ্যা দিব এই অনুভূতির? কাকে বোঝাবো আমি? আমার মনে কোনো পাপ নেই, আমি ইচ্ছা করে এই অনুভূতি তৈরি করিনি। শিয়াবকে বা সমাজকে কি বোঝাবো আমি? একটু থেমে আবারও বলল, একটা কথা তোকে আমি এখন বলবো, শিয়াব বা অন্য কাউকে বলিনি। সমাধান দিবি এই সমস্যার? বল, শুনছি। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একে একে বাংলাদেশে আসা থেকে শুরু করে আজ পর্যন্ত সব খুলে বলল। এমনকি বিয়ের ব্যাপারটাও। শিপ্রা শুনে হার্টবিট মনে হয় মিস হয়ে গেল। কয়েকটা ঝামেলা হবে আন্দাজ করেছিল, কিন্তু সুনামি হবে এমনটাও ভাবেনি। শিপ্রাকে চুপ থাকতে দেখে আয়াজ বলল, ডিভোর্সের কাগজ রেডি করতে বলেছি, ফিরে টাকা গেলেই সাইন করে দিলে 3 মাসের মধ্যে ডিভোর্স সম্পূর্ণ হবে। কিছুক্ষণ থেমে আয়াজ আবার বলল, যা হয়েছে যদিও অ্যাক্সিডেন্ট, কিন্তু বাকি কোনো অনুভূতি তো অ্যাক্সিডেন্ট নয়। আর এর জন্য নিজেকে ধিক্কার দিচ্ছি আমি। রোদেলাও প্রথম দিন থেকে আমাকে আলাদা ট্রিট করছে। প্রথমে শাসন করেছি, নিজের মনকে বুঝিয়েছি, কিন্তু এখন ওর সামনে গেলে হুটহাট করে বেফাস বলে ফেলছি। ওর কে আর সুবিধা অসুবিধা আপনি আপনি আমার ভাবনার বিষয় হয়ে গেছে। এমনকি মনের অজান্তেই যতই আমি ডিভোর্সের কথা বলি না কেন, ওর প্রতি আমার অধিকার বোধ জন্ম নিয়েছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না শিপ্রা, কি করব বল? আমি যে অমানুষ, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। মানুষ সমাজ সবচেয়ে বড় কথা, শিয়াবকে কি জবাব দিব আমি? কিভাবে বোঝাবো বিষয়টা ইচ্ছা করে করিনি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর ওর মেয়ের প্রতি আমার ফিলিংস তৈরি হচ্ছে, এই টাইপে কিভাবে বলবো আমি? এটা কি আমার সাথে যায়? আমার 12 বছরের ছোট একটা ছেলে আছে, 36 বছর বয়স আমার, বিবাহিত, ডিভোর্সি। সব থেকে বড় কথা, আমি ওর বাবার বন্ধু। আমি নিতে পারছি না শিপ্রা, আমি নিতে পারছি না। কিন্তু মেয়েটাকে দেখলে আমার কেমন জানি ধুকপুক করে, হৃদয়ের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে সমাধান দে শিপ্রা, আমি আর নিতে পারছি না। চুপ করে আছিস কেন? কিছু বলবি প্লিজ? শিপ্রা কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। জানিস, প্রথম দিন থেকে বাবা আমাকে আলাদা ট্রিট করে। শুরুটা কিভাবে হয়েছে শুনেছিস তাহলে সে ওর কাছ থেকে? একটা অ্যাক্সিডেন্টের ভেতর দিয়ে আমাদের প্রথম দেখা, তখন জানতাম না ওকে বা আমি কে, কিন্তু অনুভূতিটা তো রিয়েলই ছিল, তাই না? সেদিনের পর থেকে পুচকে মেয়েটাকে আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি জানিস। আজ কতগুলো দিন আমি নির্ঘুম রাত পার করেছি। কাকে বোঝাবো আমি এগুলো? তুই বুঝবি। এত ভালোবাসিস এতগুলো বছর ধরে, তুইও তো আমার মতো একই পথের পথিক, কিন্তু তারপর তোর থেকে যে বেশি জটিল কেস। আবার মাঝে মাঝে হাসি পায় জানিস। শিয়াবের দিকে তাকালে আমার খুব অপরাধ বোধ হয়। ওর দিকে তাকালেই আমার রোদেলার কথা মনে পড়ে, যার জন্য খুব লজ্জা হয় আমার। নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করে রে। চুপ করে থাকিস না শিপ্রা, প্লিজ কিছু বল। এই অনুভূতি, এই নিষিদ্ধ অনুভূতি নিতে পারছি না। দিন নেই রাত নেই মেয়েটা আমার স্বপ্নে বাস্তবে হানা দেয়। মেয়েটা সামনে আসলে আমি বিষমাল হয়ে যাই, বেবাস কথা বলে ফেলি। পুচকে একটা মেয়ের সামনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কতটুকু অপারগ হয়ে গেছে আমি, বুঝতে পারছিস তুই? প্লিজ আমার এই সমস্যার সমাধান দে।
চুপ করে থাকিস না প্লিজ। শিপ্রা অবাক নয়নে আয়াজের দিকে তাকিয়ে ভাবছে, এই কি সেই আজ যে নিজেকে ঠিক মতো কারো কাছে প্রকাশ করতে পারে না, নিজের অনুভূতি ভালো লাগা খারাপ লাগা কারো কাছে মেলে ধরতে পারে না। এই কি তাদের বন্ধু আয়াজ স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলো, তুই কি চাস? কি বলবে সমাজ, তাদের কি বলে বোঝাবো আমি? তুই কি চাস? পরিবার আত্মীয় স্বজন সবাই সিসি করবে, আমি কিভাবে সবাইকে বোঝাবো যে এটা ইচ্ছাকৃত না? তুই কি চাস? শিয়াবো শুনলে কি বলবে? ওকে আমি কি ভেবে বোঝাবো যে বন্ধু বিশ্বাস করে তার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আমার হাতে তুলে দিল, আমি সেই বন্ধুর বুকে ছুরি মারলাম? তুই কি চাস? এখন আমি হ্যান্ডসাম দেখতে ভালো লাগে, কিন্তু কিছুদিন পর যখন আমি জিম করব না, বয়স হবে, চুল পেকে যাবে, তখন কেউ আমাকে ভালো লাগবে? তুই কি চাস বল আয়াজ, তুই কি চাস? ভুলে যা সব কিছু। মনে কর কেউ নেই দুনিয়ায়, কোনো সমাজ, কোনো আত্মীয় স্বজন, কিচ্ছু নেই। শুধু তুই বল তুই কি চাস? আমি রোদেলাকে চাই, খুব করে চাই, নিজের জন্য চাই, আয়নের জন্যও চাই, জীবনের থেকেও বেশি করে চাই আমি ওকে। আমি বিবাহিত, আমার সন্তান আছে, সন্তানের বয়স 12 বছর। রোদেলা মাত্র 4 বছর বড় আয়নের থেকে, আর আমার থেকে 21 বছরের ছোট। সম্পূর্ণ জীবন পড়ে আছে ওর। সমাজ ওকে সুগার বেবি বলবে, খারাপ বলবে, কিভাবে আমি সবাইকে বোঝাবো বলো? কিন্তু কিন্তু তারপর আমি ওকেই চাই, রোদেলাকে চাই। প্রিয়েশা, আমার এই তপ্ত মরুভূমির মতো বুকে রোদেলার নামে এক শাপলা বৃষ্টি চাই, আমি খুব করে চাই। আবেগ আপ্লুত হয়ে বলে ফেললো। আয়াজ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন আরেকটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।